যাদের সুবাদে সুপার ফোরে ওঠা এবার সেই শ্রীলঙ্কারই হার কামনায় বাংলাদেশ। শীর্ষ চারের প্রথম ম্যাচেই কাল বাঘসিংহ লড়াই, গ্রুপ পর্বের ফুল থেকে বেরিয়ে আসার পরামর্শ। সবাই আত্মবিশ্বাস নিয়ে যদি খেলে ইনশাল্লাহ ভালো কিছু। বিসিবি নির্বাচন নিয়ে নাটক চলছে, সমাধান হয়নি কাউন্সিলর জটিলতার। নারায়ণগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমির বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ লেজেন্ডস অফ রূপগঞ্জের। এবং দুপুরে চ্যালেঞ্জ কাপ ফাইনাল দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। শিরোপা ধরে রাখতে মুখিয়ে বসুন্ধরা কিংস, কুমিল্লা স্টেডিয়ামে বেহাল দশায় ক্ষুব্ধ মোহামেডান। ক্ষমা চাননি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট, বরং সবই পিসিবির সাজানো নাটক। এশিয়া কাপে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ঘিরে বিস্ফোরক তথ্য দিল ভারতীয় মিডিয়া। সব সন্দেহের মূলে সোশ্যাল প্ল্যাটফর্মে পিসিবির আপলোড করা এক ভিডিও। এদিকে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে পাকিস্তানের ইউটার্ন নেবার কারণ খুঁজে বের করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার মুরালি কার্তিক। বিস্তারিত রিপোর্টে। পাইক্রফট, এ কি করলে তুমি? কেন ভারত পাকিস্তান দুই দলের ক্যাপ্টেনের হাত মেলানো নিষিদ্ধ করেছিলে? তুমি কি জানো না এতে পাকিস্তানের সম্মানহানি হয়েছে? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সাথে ঠিক এমনই কথোপকথনের দাবি করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যে মিটিংয়ে পাইক্রফট নাকি তার মিসকমিউনিকেশনের জন্য ক্ষমা চেয়েছেন। কিন্তু ওয়েট, পাইক্রফট আসলেই ক্ষমা চেয়েছেন তো? পিসিবি যে ক্লিপ ফেসবুকে আপলোড করে পাইক্রফটের ক্ষমা চাওয়ার দাবি করছে, সেই ক্লিপের তো অডিওই নাই। তবে কি ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা সবই মিথ্যা? পিসিবি কি নিজের মান বাঁচাতেই ইচ্ছাকৃতভাবে অডিও মিউট করে দিয়েছে? অন্তত ভারতীয় গণমাধ্যমের এমনটাই দাবি। টাইমস অফ ইন্ডিয়া নিজেরা এক অনুসন্ধান শেষে জানিয়েছে, পিসিবির কাছে পাইক্রফটের ক্ষমা চাওয়ার বিষয়টা ভুয়া। ওই মিটিং সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্র তাদের নিশ্চিত করেছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না, বিশেষ করে এমন একজনের যে কোনো ভুলই করে নাই। এদিকে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, পাইক্রফটকে এশিয়া কাপ থেকে সরানোর জন্য 2 দফায় আইসিসিকে চিঠি দিয়েছিল পিসিবি। তবে পিসিবির এই দাবির বাইরেও আইসিসি নিজেরাও পুরো বিষয়টি তদন্ত করে দেখতে পেয়েছে। ভারত পাকিস্তান ম্যাচে 2 দলের হ্যান্ডশেক না করার পেছনে অ্যান্ডি পাইক্রফটের কোনো দায় নেই, বরং কোনো ক্যাপ্টেনকে যাতে অপ্রীতিকর অবস্থায় পড়তে না হয় তাই আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন এই ম্যাচে কোনো হ্যান্ডশেক হবে না। সুপার ফোরে গ্রুপ পর্বের পুনরাবৃত্তি নয়, বাংলাদেশ দলকে খেলতে হবে চমকপ্রদ ক্রিকেট। তাহলেই এশিয়া কাপের শিরোপা জয়ের স্বপ্ন বেঁচে থাকবে বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচক ও অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে শিরোপা জয়ের আশা নিয়েই দলকে সমর্থন যোগাতে মাঠে উপস্থিত থাকতে চান বাংলাদেশি সমর্থকরা। মাত্র একদিন অনুশীলন করে সুপার ফোরের মিশন শুরু করবে লিটন দাসের দল। দুবাই থেকে বিস্তারিত জানাচ্ছেন সাব্বির মিথুন। বাংলাদেশ দলকে সেই শ্রীলঙ্কার গেরো খুলেই নিজেদের সুপার ফোর পর্বের শুরুটা করতে হবে এবং এরপরে ভারত পাকিস্তানকে যদি হারাতে পারে তাহলেই হয়তো বাংলাদেশ আবারও তৃতীয়বারের মতো ফাইনালে উঠবে এশিয়া কাপের মঞ্চে। বাংলাদেশ দলের এ ধরনের সুযোগ পাবার পরে তাদের উপরে প্রত্যাশার পাহাড়টাও কিন্তু বড় হয়েছে। এখানে বাংলাদেশি বেশ কিছু সমর্থকরা এসেছিল এবং তারা কিন্তু ম্যাচ শেষে জানিয়েছে বাংলাদেশ দলের কাছ থেকে শিরোপা বাদে অন্য কোনো প্রত্যাশা তাদের আপাতত নেই। আমরা জিতছি ভাই, অনেক এক্সাইটেড। ইনশাআল্লাহ ফাইনালে যাব, ইন্ডিয়াকে পাকিস্তানকে হারিয়ে আমরা ফাইনাল খেলবো ইনশাআল্লাহ। বাংলাদেশ যাতে ভালো খেলে শ্রীলঙ্কার বিপক্ষে, আমরা এটা আশা করি। ভক্তদের মতো ক্রিকেট বিশ্লেষকদেরও আসলে প্রত্যাশা বেড়ে গিয়েছে। সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর মতে বাংলাদেশ দলকে এখন ভালো একটা ক্রিকেট উপহার দিলেই সুপার ফোরে ভালো ভাগ্যের কিছু একটা দেখা মিলতে পারে। আমার বিশ্বাস যে দল যেহেতু সুপার ফোরে গিয়েছে, সবাই আত্মবিশ্বাস নিয়ে যদি খেলে ইনশাল্লাহ ভালো কিছু। শ্রীলঙ্কা পরীক্ষার আগে বাংলাদেশ দল আইসিসি একাডেমিতে 19 তারিখে একমাত্র অনুশীলন সেশনে অংশগ্রহণ করবে এবং সেখানেই আসলে নিজেদের কৌশল আটার যে একটা ব্যাপার, সেই সব কাজ শেষ করতে হবে। কারণ গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল পাত্তাই পায়নি এবং এরপরে আফগানিস্তানের বিপক্ষে যখন তারা 4টা পরিবর্তন এনে খেলতে নেমেছিল, সেই পরিবর্তনগুলো আসলে বাংলাদেশ দলের জন্য অ্যাজ আ টিম হিসেবে পারফেক্ট ছিল না। একটা বোলার শর্ট নিয়ে তারা খেলেছে, যেটা হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে তারা খেলতে চাইবে না। অর্থাৎ বাংলাদেশ দলে সুপার ফোরের ম্যাচে পরিবর্তন আসতে যাচ্ছে নিঃসন্দেহে এবং বাংলাদেশ দল চাইবে নিজেদের সম্ভাব্য সেরা একাদশটা নিয়েই সুপার ফোরের পরীক্ষাটা শুরু করতে। লিগ ছাড়ার সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ইন্টার মায়ামিতে দাপিয়ে বেড়ানো লিওনেল মেসি থাকছে মেজর লিগ সকারই। বেশ কিছু গণমাধ্যমের দাবি, এরই মধ্যে এই আর্জেন্টাইন ফরওয়ার্ডের সাথে থাকা চুক্তি বাড়াতে
তোড়জোড় শুরু করেছে মায়ামি। আর নতুন এই চুক্তি অনুযায়ী 2027 সাল পর্যন্ত ম্যান ইন পিঙ্কদের হয়ে খেলবেন এলেমটন, যে কারণে ধারণা করা হচ্ছে মায়ামির জার্সিতেই ফুটবলকে বিদায় বলবেন লিও। বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। চলতি মাসের শুরুতে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের পর মেসি জানিয়েছিলেন 2026 বিশ্বকাপটা শেষ পর্যন্ত ঠিক খেলবেন কিনা সে ব্যাপারে তিনি দিতে পারছেন না কোনো নিশ্চয়তা। এই ফুটবল জাদুকরের রিটায়ারমেন্ট নিয়ে আলোচনাটা তখন হয়েছিল বেশ প্রবল। তবে মুখে যাই বলুন, 38 বছরের এলেমটেন কিন্তু মাঠের খেলায় সেই একই রকম দাপুটে। আর মেসি ইফেক্ট কাজে লাগিয়ে মেজর লিগ সকার এবং তার দল ইন্টার মায়ামি অন অ্যান্ড অফ দ্য ফিল্ড লাভবান হয়েছে দুপক্ষই। এমন সোনার ডিম পাড়া হাঁসকে কে বা হারাতে চাইবে? তাই তো এবছর এলেমটেনের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই মায়ামি লিওকে দিয়ে বসেছে নতুন চুক্তির প্রস্তাব। আর বেশ কিছু গণমাধ্যমের দাবি, এই চুক্তি অনুযায়ী মেসিকে 2027 সাল পর্যন্ত থাকতে হবে মেন ইন পিঙ্কদের সাথেই। আর ততদিনে এই আর্জেন্টাইন ফরওয়ার্ডের বয়স হবে 40, অর্থাৎ হেরনদের জার্সিতেই হয়তো ফুটবলকে বিদায় বলবেন মেসি। এমনিতে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে বিশ্বের সবচেয়ে হাইয়েস্ট পেইড ফুটবলারদের মধ্যেই আছেন এলেমটেন। জানা গেছে এই সিজন থেকে বছরে প্রায় $21 মিলিয়ন পকেটে পুরছেন লিও। সঙ্গে এই চুক্তিতে আছে ক্লাবের একটা অংশীদারিত্ব পাবার কথা, যা হিসেব করলে তার চুক্তির মূল্য গিয়ে দাঁড়ায় প্রায় $150 মিলিয়ন। গুঞ্জন আছে মেসির নতুন চুক্তিতে বছরে তার স্যালারি হতে পারে প্রায় $25 থেকে $30 মিলিয়ন। এত টাকা খরচ করতেও কোনো হেলদোল নেই মায়ামি অথরিটির, কারণ মেসি যোগ দেওয়ার পর থেকে বদলে গেছে দলটার রেভিনিউ এর চিত্র। 2022 সালে যেখানে ওদের রেভিনিউ ছিল $60 মিলিয়ন আশেপাশে, এই আর্জেন্টাইন ফরওয়ার্ড যোগ দেওয়ার বছরটাতেই হেরনদের রেভিনিউ হয়ে যায় দ্বিগুণ। আর ধারণা করা হচ্ছে মায়ামির রেভিনিউ চলতি বছর গিয়ে দাঁড়াবে প্রায় $300 মিলিয়ন। বিসিবি নির্বাচন প্রসঙ্গ, কাউন্সিলর নমিনেশন ফর্ম জমা দেওয়ার ডেডলাইন চলে আসলেও কাউন্সিলরশিপ জটিলতার সমাধান করতে পারেনি ক্রিকেট বোর্ড। লেজেন্ডস অফ রূপগঞ্জের দাবি 2024-25 মৌসুমে খরচ বাবদ নারায়ণগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমিকে 10 লাখ টাকা দিয়েছে তারা। শর্ত ছিল ওই একাডেমি থেকে রূপগঞ্জ মনোনীত ব্যক্তিকে বিসিবি নির্বাচনে কাউন্সিলর করতে হবে। আর সেই শর্ত ভঙ্গের অভিযোগ দিয়ে বোর্ডকে চিঠি পাঠিয়েছে রূপগঞ্জ। এদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন আকরাম খান। বিসিবি পরিচালক বলেন, স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বলেই অংশ নিচ্ছেন না আসন্ন নির্বাচনে। 2 দিন বাড়িয়ে কাউন্সিলর নমিনেশন ফর্ম জমা দেওয়ার ডেডলাইন 19 সেপ্টেম্বর করে বিসিবি। 20 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে নির্বাচন কমিশন। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত বেশ কয়েকটি ক্লাবের মালিকানা নিয়ে দ্বন্দ্ব নিরসনে ঘাম ছুটে গেল অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেন হায়দারের ট্রাইব্যুনালের। শুরুটা ঢাকা স্পার্টানস, ব্লুজ ক্রিকেটার্স, ঢাকা রেঞ্জার্স ও গোল্ডেন ইগলসকে দিয়ে। 2016 থেকে 19 সালের মধ্যে এই 4 ক্লাব কিনে নিয়েছিলেন এমন দাবি তানভীর আহমেদের। আর 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়ে মালিকানা দাবি করছেন লোকমান হোসেন ভুইয়া। এমনকি দ্বন্দ্বের জেরে তানভীরকে অপহরণের অভিযোগও ওঠে বিসিবির সাবেক পরিচালক লোকমানের বিরুদ্ধে। ওই 4 ক্লাব নিয়ে শুনানি চলে টানা কয়েকদিন। অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক ক্লাবেরই মালিকানা বেদখলের অভিযোগ রয়েছে। অভিযোগের তীর রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। শোনা যাচ্ছে আজাদ স্পোর্টিং এর পুরানো ও নতুন কমিটির মধ্যে সমস্যার শেষ নেই। আবার লেজেন্ডস অব রূপগঞ্জ নিয়েও রয়েছে ঝামেলা। রূপগঞ্জের দাবি 2024-25 মৌসুমে খরচ বাবদ নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমিকে 5 লাখ করে 2 দফায় মোট 10 লাখ টাকা দিয়েছিল তারা। শর্ত ছিল ওই একাডেমি থেকে রূপগঞ্জ মনোনীত ব্যক্তিকে বিসিবি নির্বাচনে কাউন্সিলর করতে হবে। কিন্তু এখন আর যোগাযোগ করছে না একাডেমির প্রতিনিধিরা, এমনকি ফোনও ধরছে না। শর্ত ভঙ্গের অভিযোগ দিয়ে ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়েছে রূপগঞ্জ।